হ্যাঁ, তো আপনারা কি দেখতে পাচ্ছেন না আমি একাই কথা বলছি? 1 মিনিট একটু কমেন্ট খুলে দিলাম, এই 10 সেকেন্ড। আপনারা একটু কমেন্ট করেন, দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন এবং বুঝছেন কিনা? ওকে, আচ্ছা, যারা নতুন এসেছেন তাদেরকে বলছি যে আমরা মাত্রই ক্লাসটা শুরু করেছি। আমরা শুধু দেখাচ্ছিলাম যে আসলে ভিসা হয় কিনা। হ্যাঁ, এই যে দেখেন 36,825টা ভিসা পেয়েছে গত বছর, এই বছরে রেশিও আরো বাড়বে। আচ্ছা, তো যাই হোক, এখন আপনারা বুঝতে পারলেন যে মোটামুটি কেউ যদি সুন্দর করে সঠিকভাবে অ্যাপ্লিকেশন করে, ভিসা রেশিও ভেরি হাই। এখন পর্যন্ত আমেরিকা, কানাডা, ইংল্যান্ড যাই বলেন না কেন, আমেরিকার ভিসার মতো এত ভিসা কোনো দেশই দেয় না। ইন্ডিয়াও তো দেয় না এত ভিসা, এখন তো ইন্ডিয়া বন্ধই। আচ্ছা, এখন আমরা চলুন ক্লাসে চলে যাই। আচ্ছা, আমরা স্টুডেন্ট এবং ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লিকেশন A to Z তথ্য আমরা বলবো। হ্যাঁ, তো আমেরিকার ভিজিট ভিসার জন্য প্রয়োজনীয় তথ্য B1 এবং B2। আমেরিকার এই ভিজিট ভিসার ক্যাটাগরিতে আসলে বলে হচ্ছে বি ক্যাটাগরি। হ্যাঁ, এই বি ক্যাটাগরি। তো এই বি ক্যাটাগরি আবার দুই প্রকার। চলুন আমরা এখানে লিখেছি সুন্দর করে, এগুলো বলি। আমেরিকাতে অস্থায়ীভাবে যাওয়ার জন্য অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, এগুলোকে নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি বলা হয়। যেমন F1 হচ্ছে স্টুডেন্ট ভিসার ক্যাটাগরি, আর B1 এবং B2 হচ্ছে আমেরিকার ভিজিট ভিসার ক্যাটাগরি। এই মাল্টিপল ভিজিট ভিসা 5 বছরের জন্য দেওয়া হয়। 5 বছর পরে আপনার আর নতুন করে ভিসা লাগবে না। পাসপোর্টটা ড্রপ বক্সে দিলে কোনো ইন্টারভিউ দিতে হবে না, আপনি সারা জীবন রিনিউ করে করে আবার 5 বছর করে পাবেন। হ্যাঁ, নতুন করে আর কোনো ইন্টারভিউ হয় না। তার মানে আপনি 5 বছরের ভিসা পেলে আপনি যদি অন্য ক্যাটাগরিতে চেঞ্জ নাও করেন তাও সারা জীবন যেতে পারবেন। তবে কেউ এটা করে না, ম্যাক্সিমামই কনভার্ট করে পার্মানেন্ট হয়। আচ্ছা, এখন ভিজিট ভিসার B1 এবং B2 এর মধ্যে তফাৎ কি? আমরা জানি ভিজিট ভিসার ক্যাটাগরির নাম হচ্ছে বি। বি ক্যাটাগরি হলো ভিজিট ভিসা, এই যে আমি লিখেছি বি। এই বি আবার দুই প্রকার, ঠিক আছে? বি হচ্ছে দুই প্রকার। ভিজিট ভিসার B1 এবং B2 তফাৎ কি? কোনো মিটিং কিংবা সেমিনারে অ্যাটেন্ড হওয়া, ব্যবসায়িক কোনো কাজে যাওয়ার জন্য কিংবা ব্যবসার কোনো চুক্তি সম্পাদন করার জন্য সাধারণত ভিজিট ভিসার B1 ক্যাটাগরিতে আবেদন করা হয়। তার মানে বুঝতে পেরেছেন, B1 ক্যাটাগরিটা তাদের জন্য যারা কনফারেন্সে যাবেন, বিজনেসে যাবেন, কোনো মিটিংয়ে যাবেন তাদের জন্য। আর B2 কাদের জন্য? শুধুমাত্র ভ্রমণ। ধরুন আপনি নিউ ইয়র্ক সিটি ঘুরতে যাবেন, হলিউড পাহাড় দেখতে যাবেন, নায়াগ্রা ফলস দেখতে যাবেন, আটলান্টাতে ঘুরতে যাবেন, তার মানে শুধুমাত্র ভ্রমণ, সাইড ভিউ, আমেরিকাতে অবস্থানরত বন্ধু কিংবা আত্মীয়র বাসায় বেড়াতে যাওয়া, চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া, এগুলো হচ্ছে B2 ক্যাটাগরির মধ্যে। মানে এক কথায় ট্যুর করতে যারা যাবেন তারা হচ্ছে B2 ক্যাটাগরির মধ্যে পড়বেন। আচ্ছা, ভিজিট ভিসাতে আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগে এটা আমরা আগে দেখি, তাই না? যে অনেকে মনে করেন আল্লাহ আমার তো ব্যাংক স্টেটমেন্ট নেই, আমার তো হচ্ছে ট্রেড লাইসেন্স নেই, আমি কি পারবো? তো চলুন আসলে কি লাগে। ভিজিট ভিসাতে আবেদন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্ট লাগে। এক, সঠিকভাবে পূরণকৃত DS-160 ফর্মের ফাইনাল পেজ, অর্থাৎ ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের ফাইনাল পেজে। যদিও এখন পুরো ফর্মটাই নাকি নিয়ে যেতে হয়, 2 তারিখ থেকে আপডেট আসছে নতুন। তার মানে এই যে আমরা যখন অ্যাপ্লিকেশন করব, এই অ্যাপ্লিকেশন ফর্মের ফাইনাল পেজ নিতে হবে। এটা আমরা একটুবার দেখাবো কিভাবে করতে হয়। হ্যাঁ, অ্যাপ্লাই করে দেখাবো। এরপরে হচ্ছে অ্যাম্বাসি ফি জমা দেওয়ার রসিদ। আপনারা যে $185 অর্থাৎ 22,800 টাকা জমা দিবেন ইস্টার্ন ব্যাংকে, তো জমা দিলে ওরা একটা রসিদ দিবে, সেই রসিদটা নিয়ে যেতে হবে। অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন লেটার, আপনি যে অ্যাম্বাসির ইন্টারভিউর জন্য অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেটার লেটার নিয়ে যাবেন। পাসপোর্ট নিয়ে যেতে হবে যতগুলো আছে, আর সদ্য তোলা 2x2 অর্থাৎ আমেরিকান সাইজের ছবি নিয়ে যেতে হবে। এই 5টা ডকুমেন্ট হলো আমেরিকাতে অ্যাপ্লিকেশন করার জন্য লাগে। এর বাইরে আর কোনো ডকুমেন্ট ওরা দেখে না। তবে আপনার যদি মন চায় অতিরিক্ত ডকুমেন্ট আপনি নিতে পারেন। আবারও বলছি, এইগুলো কখনোই দেখে না। হ্যাঁ, চাকরিজীবী হলে আপনার অফিস থেকে এনওসি লেটার নিতে পারেন, ব্যবসায় হলে ট্রেড লাইসেন্স নিতে পারেন, ব্যবসার অন্যান্য ডকুমেন্ট নেবেন। আমেরিকাতে যাওয়া আসা অর্থাৎ পুরো ট্রিপের খরচ বহন করা আর্থিক প্রমাণ অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট যদি থাকে, আমি বলতেছি এগুলো লাগে না, দেখে না। আমেরিকা থেকে কোনো ইনভাইটেশন থাকলে তার কপি অপশনাল। এগুলো শুধুমাত্র যারা কনফারেন্সে যাবেন, বিভিন্ন বিজনেসে যাবেন তাদের জন্য। কারো থেকে স্পন্সর পেলে তার কপি। ধরেন আপনার মামা আপনাকে আমেরিকাতে ঘোরাবে, ঠিক আছে, বা কোনো কোম্পানি আপনাকে স্পন্সর করবে, আপনার বিমানের টিকিট, আসা যাওয়া সকল খরচ, তো সেটা থাকলে। এছাড়া প্রয়োজনীয় অন্যান্য ডকুমেন্ট, সার্টিফিকেট এসব নিতে পারেন। ট্রেড লাইসেন্স, আপনার কি এনআইডি কার্ড। আবারও বলছি, এটা অতিরিক্ত ডকুমেন্ট, ঠিক আছে? অ্যাম্বাসির ওয়েবসাইটে সুন্দর করে বলে দেওয়া আছে এগুলো হলো অতিরিক্ত অপশনাল ডকুমেন্ট। তার মানে এই 5টা ডকুমেন্ট সবার আছে। হ্যাঁ, সবাই পারবেন। আচ্ছা, এখন আমরা আসি যে ভিজিট ভিসাতে আবেদন করতে মূলত কয় টাকা খরচ হয়, তাই না? এটাই হলো মানে সবচেয়ে বড় ব্যাপার। আমরা অনেকেই জানি আমেরিকা মানে 8 লাখ, 10 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 50 লাখ। হ্যাঁ, এটা আমরা মনে করি, কিন্তু আমেরিকার ভিসা করতে অনলি 22,800 টাকা লাগে। এর বেশি 1 টাকাও লাগে না। সারা দুনিয়ার সাথে আমি চ্যালেঞ্জ করতে পারি। এটা আপনারা অনেকেই জানেন যারা একটু আপডেট। হ্যাঁ,
এর বেশি টাকা লাগে না। চলুন আমরা দেখি। ভিজিট ভিসাতে আবেদন করতে মূলত $185 এম্বাসি ফি ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে জমা দিতে হয়। এটা ক্রেডিট কার্ড দিয়েও দেওয়া যায়। বাংলার টাকায় আনুমানিক 22 থেকে 25,000 টাকা। কেন 22 থেকে 25 লিখেছি? যেদিনকে জমা দিবেন সেদিনকে আর ডলার রেট অনুযায়ী কোনোদিন 120 টাকা হবে, কোনোদিন 122 টাকা হবে, এই জন্য আমি ডাইরেক্ট 25,000 টাকা বলেছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এত লাগে না, 22,800 টাকা লাগে। আচ্ছা আচ্ছা, আপনি যদি পরিবার সহ আবেদন করেন তাহলে আপনার পরিবারের যতজন সদস্য আছে সবার $185 করে এম্বাসি ফি জমা দিতে হবে। মানে ধরুন আপনি এবং আপনার ওয়াইফ আপনি আবেদন করবেন, তাহলে আপনার জন্য $185, আপনার ওয়াইফের জন্য $185, বাচ্চা থাকলে তার জন্য $185। আচ্ছা, এখন কি এটা মিথ্যা বলছি কিনা চলেন না সত্যি বলছি দেখে আসি। এটা নিয়ে তো আমাকে কমেন্ট অনেকে গালি দিয়েছেন যে ভাই চাপা মারার জায়গা পান না, $185 খরচ করে আমেরিকা যাওয়া যায় নাকি, আমেরিকার ভিসা হয় নাকি? হ্যাঁ, তারাই বলেছে যাদেরকে এই এজেন্সিগুলো ব্লাইন্ড বানিয়ে রেখেছে, অন্ধ বানিয়ে রেখেছে, আমেরিকা মানে 10 লাখ 20 লাখ হাতিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো এইগুলো চলুন আমরা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে লিংক কপি করে দেখে আসি। এই যে দেখেন ইউএস ট্রাভেল ডক্স, এটা কিন্তু আমার বানানো ওয়েবসাইট না, আপনারা ভাবতে পারেন যে আমি এবার বানাইছি, এটা কিন্তু আমি বানাই না, এটা ইউএস এর অ্যাম্বাসির ওয়েবসাইট। ঠিক আছে, এই যে ইউএস ডিপার্টমেন্ট, যে দেখেন ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট। ঠিক আছে, তো এইখানে দেখুন, এখানে বিভিন্ন দেশে বিভিন্ন ক্যাটাগরির ভিসার আবেদন ফি দেওয়া আছে। যেমন এই যে বি হলো বিজনেস অ্যান্ড ট্যুরিস্ট, ঠিক আছে, সি হলো ট্রানজিট, ডি হলো শিপ, এফ হলো স্টুডেন্ট, এই আই হচ্ছে জার্নালিস্ট। ঠিক আছে, এইগুলো সবগুলো ক্যাটাগরি এম্বাসি ফি হচ্ছে $185, যেটা বাংলাদেশি টাকায় উল্লেখ করে দিয়েছে কত টাকা, 22,570 টাকা। এর বেশি আটা না পয়সাও লাগবে না। আচ্ছা চলুন তাহলে কিভাবে এই এত কম টাকায় আপনারা ভিসা করবেন সেটা দেখেন। আচ্ছা, তার মানে বুঝতে পারলেন যে আমাদের 22,800 500 কত টাকা লাগবে, ধরেন 23,000, একদম রাউন্ড ফিগার ধরি আর কি। হ্যাঁ, আচ্ছা, এর বাইরে কি খরচ আছে? কাগজপত্র ফটোকপি এবং ছবি তোলার জন্য 400-500 টাকা খরচ হয়। ঠিক আছে, এরপরে ধরেন আপনি কুমিল্লা থেকে ঢাকাতে আপনি যাবেন আমেরিকার এম্বাসিতে, আপনার বাস ভাড়া আছে এম্বাসি পর্যন্ত যাবেন, বা সিএনজি বা উবার যেখানেই যান না কেন, ধরেন 1,000 টাকা আপনার এম্বাসি পর্যন্ত যাওয়ার খরচ। তো সবকিছু মিলায়ে যদি একা একা আবেদন করেন ভিসা হওয়ার আগ পর্যন্ত এতটুকুই খরচ, অর্থাৎ সবকিছু মিলায় আপনার এই ফটোকপি করতে 400-500 টাকা, এম্বাসি ফি 22,000 টাকা। ধরেন আপনি ঢাকা চট্টগ্রাম থেকে আসবেন ঢাকাতে, বা ঢাকা থেকে আপনি এম্বাসি পর্যন্ত যাবেন, আপনার বাস ভাড়া আছে, বা হচ্ছে আপনি যেখানে যান, সবকিছু মিলায় ধরেন 25-26 হাজার টাকার বেশি আর লাগবে না। আচ্ছা, এটা যদি একা করেন। যদি কোনো দক্ষ কনসালটেন্টের মাধ্যমে ফাইল প্রসেস করেন তাহলে কনসালটেন্সি চার্জ প্রদান করতে হয়। এটা এক একজন কনসালটেন্টের এক এক রকম। এটা আমি তাদের কথা বলছি যারা সৎ কনসালটেন্ট, যারা প্রতারণা করে না, যারা লাখ লাখ টাকা চার্জ করে না, 10 লাখ 20 লাখ করে না। হ্যাঁ, ধরেন আপনি তো নিজের নাও পারতে পারেন, তাহলে কারো মাধ্যমে করে নেবেন। তো যারা সঠিক এজেন্সি তারা কত নেবে, তারা হচ্ছে আপনার হয়তো 30-40 হাজার টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা চার্জ করবে আপনার ফাইলটা প্রসেস করার জন্য। হ্যাঁ, এটা ডিপেন্ড করে আপনি কোন কনসালটেন্সি বা দক্ষ কোনো কনসালটেন্টের কাছে যাচ্ছেন কিনা। ধরেন আপনার এলাকায় একজন মেডিসিন বিশেষজ্ঞ আছেন, আমাদের এখানে অনেকে ডক্টর আছেন, তারা ভালো বুঝবেন, তো তার ভিজিট হচ্ছে 300 টাকা। হ্যাঁ, আবার একই মেডিসিন বিশেষজ্ঞ আরেকটা ডাক্তারের ভিজিটিং চার্জ হচ্ছে কত, 1,000 টাকা। আবার দেখবেন কোনো একই মেডিসিন বিশেষজ্ঞ তার খরচ হচ্ছে চার্জ হচ্ছে 1,500 টাকা। ঠিক আছে, ডিপেন্ড করে। তো একা আবেদন করলে 22 থেকে 26 হাজার। যেমন আমরা বিদেশি ক্লায়েন্টদের আমরা $1,000 থেকে $1,500 চার্জ করি একটা ফাইল প্রসেস করার জন্য। হ্যাঁ, এই আর কি বাংলাদেশ। আচ্ছা, ভিসা হওয়ার পর 5 বছরের মধ্যে আপনার সুবিধাজনক সময় এয়ার টিকিট রিজার্ভ এবং আপনি আমেরিকাতে গিয়ে কোন হোটেলে উঠবেন, কতদিন থাকবেন তার উপর খরচ নির্ভর করবে। মানে আপনার ভিসা হওয়ার পরে আপনি আমেরিকাতে গিয়ে তো ভালো জায়গায়ও থাকতে পারেন, খারাপ জায়গায় তো থাকতে পারেন, এই খরচটা আমি ধরছি না, কারণ এটা এক একজন মানুষের এক এক রকম লাগবে। আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। আচ্ছা, ভিজিট ভিসা আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন, তাই না? কি কি প্রয়োজন? যে কোনো বয়সের যে কোনো পেশার মানুষ আমেরিকার ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন। আমেরিকার ভিজিট ভিসা আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং ইংরেজি জানা বাধ্যতামূলক নয়। এমনকি ফ্রেশ পাসপোর্টেও আবেদন করা যায় এবং অনেকেই ভিসাও পায়। তবে আবেদন করার পূর্বে অবশ্যই কয়েকটি দেশ ভিজিট করা উচিত, এতে করে ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যাদের স্বামী স্ত্রী কিংবা বাবা মা ভাই বোন কিংবা সন্তান অর্থাৎ ফার্স্ট ব্লাড আমেরিকাতে রয়েছেন তারা ফ্রেশ পাসপোর্টে আবেদন করতে পারেন, এক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে শুধুমাত্র ট্রাভেল হিস্ট্রি থাকলেই ভিসা হবে এমন নয়, ওভারঅল প্রোফাইল ভালো হলে এবং ভালোভাবে ইন্টারভিউ দিলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এটা আমরা জানাবো কি কি করতে হবে, সেটা পরে জানাচ্ছি।
এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ভিজিট ভিসায় গিয়ে কি সেটেল হওয়া যায় কিনা। হ্যাঁ, এটা আপনারা এখন জিজ্ঞেস করবেন। তো আমাদের সরি এখন আপনাদের কমেন্ট খুলে দিচ্ছি। আপনারা কি এতটুকু বুঝতে পেরেছেন? আমরা নেক্সট পার্টে এখন চলে যাব। একটু 10 সেকেন্ডের জন্য কমেন্ট খুলে দিচ্ছি। এবং আপনারা বিরক্ত হচ্ছেন কিনা, হ্যাঁ আপনারা একটু জানান। আচ্ছা, যারা বুঝতে পারেননি তারা শুধু বলেন বুঝিনি, এটুকু লেখেন, তাহলে আমি আরো সুন্দর করে এক্সপ্লেন করব। একজন বলেছে বুঝি নাই। কোন জায়গায় বোঝেন নাই? ইবি3 নিয়ে বলবো ভাইয়া, ইবি3 নিয়ে তো অবশ্যই বলবো। আপনারা অনেকে ইবি3 জন্য এসেছেন, আপনারা ইবি3 নিয়ে। আচ্ছা, আমি 30 মিনিট হলো জয়েন করেছি, সমস্যা নেই, আপনার কোনো কিছু মিস হয় না। আমাদেরও 10-15 মিনিট হলেই মেন ক্লাস শুরু হয়েছে। হ্যাঁ দেখাবো ভাইয়া, আপনি তো আগে কেন বলছেন DS1C, সেটা তো দেখাবোই। ইবি3 নিয়েও বলবো। আমরা তো যতটুকু দেখালাম ততটুকু বুঝছেন কিনা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। শ্বশুর পরিবার সহযোগিতা করতে পারবে, সব বলবো, আপনাদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে ভাইয়া। আমি বলতে চাচ্ছি যতটুকু আমরা এখন পর্যন্ত দেখেছি ততটুকু পর্যন্ত বুঝছেন কিনা, ইয়েস অর নো। একজন বলেছেন কনসালটেন্টের চার্জ বুঝি নাই। এই যে আপনি যদি নিজে একা একা করেন তাহলে তো কোনো ফি লাগবে না, হ্যাঁ, কিন্তু ধরেন আপনি কারো মাধ্যমে ভিসাটা প্রসেসিংটা করে নেবেন, তো তাকে চার্জ দিতে হবে। হ্যাঁ, সে তো আর ফ্রি অফ কস্টে আপনার কাজ করে দেবে না, সেটা বললাম আর কি। আচ্ছা, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ 644 জন উপস্থিতি। আমরা ইবি3 নিয়ে আলোচনা করব, কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে ভিজিট ভিসার জন্য কত টাকা লাগে, আদৌ ভিজিট ভিসা হয় কিনা, প্রতি বছর 30 থেকে 50 হাজার ভিসা দেয়, এবং কি কি বিষয় আপনারা জানেন। এখন ভিজিট ভিসায় গিয়ে কি সেটেল হওয়া যায়, এটা হলো আপনাদের প্রশ্ন, তাই না? আচ্ছা, যাদের বয়স কম, মনে করেন 35-40 বছরের নিচে, 35 থেকে 40 বছরের নিচে, তারা ভিজিট ভিসায় গিয়ে লিগেল ভাবে, বৈধভাবে স্টুডেন্ট ভিসায় কনভার্ট হতে পারবেন। তার মানে আপনি আবার 3-4-5 বছর থাকতে পারতেছেন, এবং তারপরে ব্যবস্থা আপনারাই করে নিতে পারবেন, এটা আর আমার বলার কিছু নাই। তার মানে যাদের বয়স 35 থেকে 40 বছর বা 45, আপনারা যেতে পারবেন, স্টুডেন্ট কনভার্ট হতে পারবেন। হ্যাঁ, তো তার মানে 35 থেকে, মানে আপনার হচ্ছে যাদের 45 বছর পর্যন্ত বয়স, মনে করেন যে 18 থেকে, তারা ভিজিট ভিসায় গিয়ে বৈধভাবে আপনারা হচ্ছে F1 ভিসাতে, অর্থাৎ স্টুডেন্ট ভিসাতে কনভার্ট হতে পারবেন। আচ্ছা, আমি কেন এই ভিডিওটা রেকর্ড করব না, মানে আমার এই ক্লাসটা এমনিতে এটা অনেকক্ষণ হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমি এখানে খোলামেলা কথা বলবো। হ্যাঁ, খোলামেলা কথা, কি কোনো কিছু লুকোচুরি রাখবো না, একদম সঠিক তথ্যগুলো দিব, যেগুলো আসলে পাবলিকলি বলা আমার জন্য রিস্ক, আমার লাইফের জন্য রিস্ক। হ্যাঁ, আপনারা বুঝতে পেরেছেন কেন রিস্ক। তো সেই জন্য আমরা এই ক্লাসগুলো লাইভ ক্লাস, কোনো রেকর্ড থাকে না। হ্যাঁ, এই জন্য আপনারা এই রেকর্ড ক্লাস লাগবে না। আমি এমন ভাবে ক্লাস নিব, টাস্ক নিয়ে, আপনারা রেকর্ড লাগবে না, শুধু ক্লাসটা মিস করেন না। আচ্ছা, তার মানে হচ্ছে ভিজিট ভিসাতে গিয়ে আপনারা সেটেল হতে পারবেন। F1 ভিসাতে যারা স্টুডেন্ট আছেন তারা হচ্ছে 18 থেকে 45 বছরের মধ্যে, তারা হচ্ছে ESL কোর্স, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। ESLটা কি? একেবারে কম টিউশন ফিস ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, 2 বছরের হতে পারে, 1 বছরের হতে পারে, এরকম। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে হতে পারেন। যাদের মনে করেন ব্যাচেলর করা নাই তারা ব্যাচেলর ডিগ্রিতে ভর্তি হতে পারেন, মাস্টার্সে ভর্তি হতে পারেন। আইএলটিএস লাগবে না এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য। কোনো আবার গিয়ে কি প্যারা নিবেন আইএলটিএস এর? না, কিছু লাগবে না, এগুলো ESL প্রোগ্রাম বলে, ঠিক আছে, ভর্তি হতে পারবেন। আরেকটা উপায় হচ্ছে ইবি3 তে। ইবি3 কি? আপনি গ্রিন কার্ড ক্যাটাগরিতে কনভার্ট করতে পারবেন। তো এটা কিভাবে, এটা নিয়ে আমার ব্যাপক আলোচনা হবে, এটা পরে বলছি। 3 নাম্বার, আপনারা হচ্ছে EB2 তে কনভার্ট হতে পারবেন, তারপরে EB1 এ কনভার্ট হতে পারবেন। আরেকটা কথা বলে, অ্যাজাইলামও নিতে পারবেন। এটা সবচেয়ে, মানে যার কোনো উপায় নাই সেই অ্যাজাইলামটা নিবেন, এছাড়া কেউ অ্যাজাইলাম নেওয়ার দরকার নেই। কারণ আপনার এমনি তো অপশন আছে, আপনি EB3 তে যাইতে পারবেন, F1 এ যাইতে পারবেন, অনেক অনেক অপশন আছে। তাহলে আপনারা অ্যাজাইলামটা কি একটু বলি। আমরা অ্যাজাইলাম মানে মনে করি এটা অবৈধ কিছু, আসলে অ্যাজাইলাম কোনো অবৈধ কোনো কিছু না, এটা একটা বৈধ প্রসেস। অর্থাৎ আপনার বাংলাদেশে যদি রাজনৈতিক কোনো কারণে আপনি ঝামেলায় থাকেন, মনে করেন এখন আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের লোকেরা এখন কি আছে, বিপদে আছে, ঠিক আছে, গত 16 বছর যেমন বিএনপির লোকেরা ছিল। তো একইভাবে ধরেন আপনি রাজনৈতিক কোনো কারণে ঝামেলার শিকার আছেন, অথবা আপনি ধর্মীয় কোনো কারণে, মনে করেন আপনি ইসলাম ধর্মের মানুষ, আপনাকে অন্য ধর্মের মানুষেরা বিভিন্ন ঝামেলা করছে, বা আপনি হিন্দু, অন্য ধর্মের মানুষেরা ঝামেলা করছে, এটা হতে পারে।
সামাজিকভাবে আপনি যদি কোনো সমস্যায় থাকেন, ইভেন আপনি পারিবারিক আপনার ভাইয়ের দ্বারা আপনার পরিবারের দ্বারা যদি আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলেও আপনি অ্যাজাইলামের জন্য আবেদন করতে পারবেন। অ্যাজাইলাম নিলে আপনার পরিবারের লোকেরা বৈধভাবে থাকতে পারবে, ওয়ার্ক পারমিট পাবে, কাজ করতে পারবে, সন্তানেরা সরকারি স্কুলে ফ্রিতে পড়তে পারবে। অ্যাজাইলাম নেওয়ার পরে রেজাল্ট বাড়ায় হচ্ছে 5 থেকে 6 বছর, 7 বছর, 10 বছর পরে। তখন বাংলাদেশি ভাইরা যেটা করে সেটা হচ্ছে যখন ধরেন রায় ঘোষণা হবে যে সত্যি সে সঠিক কিনা, হ্যাঁ সত্যি সে বাংলাদেশে ঝামেলায় আছে কিনা, তো আমাদের বাংলাদেশি ভাইরা যেটা করে নিজের বাড়ি নিজেই পুরায়। ধরেন একটা টিনের একটা বাড়ি বানাই গ্রামে, তার ছোট ভাইকে দিয়ে বললে যে তুই এই বাড়িটা পুরাই দে। পুরাই দেওয়ার পরে ওটা ভিডিও করে ইউটিউবে আপলোড করে, স্থানীয় সাংবাদিকদের দিয়ে হয়তো প্রতিবেদন করায় যে হ্যাঁ তার বাড়ি পোড়ানো হচ্ছে। তো রায় ঘোষণার 1 সপ্তাহ আগেও যখন এই ঘটনা ঘটে, তখন তার অ্যাটর্নি যখন কোর্টে বলে যে দেখেন আমার মক্কেলের কি একটা অবস্থা, 1 সপ্তাহ আগেও তার বাড়ি পোড়ানো হয়েছে, তখন সাথে সাথে কি হয়, যা হওয়ার হয়। এগুলো আপনাদের অ্যাটর্নি ভালো বলতে পারবে আর কি। হ্যাঁ, তো অ্যাজাইলাম হচ্ছে সর্বশেষ পদ্ধতি। এর আগেও আপনারা এগুলোর দরকার নাই, আপনারা F1 অথবা EB3 বা অন্যান্য ক্যাটাগরিতে কনভার্ট হতে পারবেন, বিয়ে করে থাকতে পারবেন, কন্ট্রাক্ট ম্যারেজ আছে, লিগ্যাল বিয়ে আছে, যে যেভাবে পারেন আর কি। আচ্ছা, তো আমরা এখন EB3 তে কিভাবে আপনারা ভিজিট ভিসাতে গিয়ে গ্রিন কার্ড ভিসাতে অর্থাৎ পার্মানেন্ট ভাবে নাগরিক হবেন সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এবং আজকে এই ক্লাসে আপনারা অনেকেই EB3 এর জন্য, শুধুমাত্র EB3 এর জন্য হচ্ছে অ্যাপ্লাই করেছেন, মানে আমাদের এই কোর্সটা করতে চেয়েছেন। হ্যাঁ, তো তার মানে যারা ভিজিটের জন্য এসেছেন তারা কিভাবে EB3 তে কনভার্ট হবেন, এবং যারা EB3 এর জন্য এসেছেন দুই মানে উভয় পক্ষের জন্য এখন আমরা EB3 নিয়ে আলোচনা করব। এরপরে আপনারা ভিজিট ভিসায় কিভাবে এক একা অ্যাপ্লিকেশন করবেন আমি নিজে অ্যাপ্লিকেশন করে দেখাবো। আগে আমরা EB3 নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আচ্ছা, EB3টা কি, মানে আপনারা যারা ট্যুরিস্ট ভিসায় যাবেন কিভাবে EB3 তে কনভার্ট হবেন, অথবা ট্যুরিস্ট ভিসায় না গিয়েও বাংলাদেশ থেকে ডাইরেক্ট কিভাবে EB3 করবেন সেটা আমরা এখন দেখাচ্ছি। আচ্ছা, EB3 হচ্ছে আপনার সেই ইমিগ্রেন্ট ক্যাটাগরি ভিসা যা একজন বিদেশি কর্মীকে, নাগরিককে আমেরিকাতে পরিবার সহ স্থায়ীভাবে কাজ করার এবং বসবাস করার সুযোগ প্রদান করে। গ্রিন কার্ড নিয়ে যাবেন EB3 বাংলাদেশ থেকে, যদি ডাইরেক্ট ট্যুরিস্ট না, ডাইরেক্ট যদি EB3 তে অ্যাপ্লাই করেন। আবার ট্যুরিস্ট ভিসাতে গিয়েও EB3 করতে পারবেন। আচ্ছা, EB3 এর সুবিধাসমূহ, এই ক্যাটাগরিতে সরাসরি গ্রিন কার্ড পাওয়া যায়। EB3 এর আনস্কিলড ক্যাটাগরিতে আবেদনের জন্য তেমন কোনো পড়াশোনা কিংবা অভিজ্ঞতা লাগে না। যেহেতু চাকরি নিয়ে যাওয়া যায়, তাই আমেরিকাতে গিয়ে কি করবেন এই বিষয়ে চিন্তা করতে হয় না। আপনার চাকরিদাতা প্রতিষ্ঠানের চুক্তি শেষ হলে আপনি তখন যে কোনো জায়গায় যেতে পারবেন, যে কোনো কাজ করতে পারবেন। আপনার স্পাউস যে কোনো জব করতে পারে, মানে আপনার সাথে যে আপনার স্বামী পারবে কিংবা ব্যবসা করতে পারবে, এবং আপনার সন্তানেরা আমেরিকার পাবলিক স্কুলে সম্পূর্ণ ফ্রিতে পড়তে, মানে এক কথায় একজন গ্রিন কার্ড, আমেরিকার গ্রিন কার্ড নিয়ে যাচ্ছেন, গ্রিন কার্ড হোল্ডাররা যা করতে পারে আপনি। আচ্ছা, সবচেয়ে সুবিধা হচ্ছে, আচ্ছা চলেন এটা দেখি, EB3 ভিসাতে কারা আবেদন করতে পারে। EB3 এর 3টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে স্কিলড, একটা হচ্ছে প্রফেশনাল এবং একটা আনস্কিলড। আমি এক্সপ্লেন করতেছি। এই স্কিল বা প্রফেশনাল যারা, তারাও সবাই এই আনস্কিলডে ঢোকে, কারণ এটা সহজ। আনস্কিলড কি, আনস্কিল ক্যাটাগরিতে আবেদনের জন্য আপনার গায়ে শক্তি থাকতে হবে। কি থাকতে হবে? শক্তি। না আপনার ইংলিশ জানার প্রয়োজন আছে, না আপনার পড়াশোনা জানার আছে। আপনি 8 পাস হলেও যেতে পারবেন, আপনি কোনোদিন ইংলিশে কোনো কিছু না জানলেও আপনি যেতে পারবেন, কিন্তু আপনার গায়ে শক্তি থাকতে হবে। অর্থাৎ আপনাকে দিয়ে আনস্কিল মানে তো বোঝেন কি কাজ করাবে। আপনি হয়তোবা কোনো প্যাকেজিং ফ্যাক্টরিতে কাজ করবেন, আপনি হয়তোবা রেস্টুরেন্টের ডিশ ওয়াশার হিসাবে ডিশ এগুলো থালা বাসন ধুবেন, এটা হতে পারে। আপনি কোনো ফার্মে কাজ করবেন। হ্যাঁ, মানে এক কথা আনস্কিল জবগুলো কোনগুলো, যেগুলো হচ্ছে আপনার গায়ের শক্তি লাগে। হ্যাঁ, মানে আপনার ওইভাবে স্কিল লাগে না। আচ্ছা, এটার আগে আমরা চলেন স্কিল জব কোনগুলো সেগুলো দেখি। যেমন ধরেন আপনি নার্স হিসাবে আছেন, আপনার এক্সপেরিয়েন্স আছে, তাহলে আপনি হলো স্কিল ক্যাটাগরির মধ্যে পড়বেন। আপনি একজন শেফ, ভালো রাঁধুনি, রান্না করতে পারেন, তাহলে আপনি স্কিল ক্যাটাগরিতে পড়বেন। আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তাও আপনি স্কিল ক্যাটাগরির মধ্যে পড়বেন। ঠিক আছে, আইটিতে যারা আছেন তারা এইগুলো আর কি স্কিলডের মধ্যে পড়বে। ধরেন আপনি হচ্ছে কি বলে কার্পেন্টার, বা হচ্ছে ওই যে মানে বিভিন্ন স্যানিটারির কাজ করে না, ওটাকে কি বলে, ওই যে বাসা বাড়িতে, এগুলো স্কিলডের মধ্যে পড়ে আর কি। হ্যাঁ, আর প্রফেশনাল কারা? প্রফেশনাল হচ্ছে ধরেন আপনি ইউনিভার্সিটির প্রফেসর, যার একটা ব্যাচেলর ডিগ্রি আছে এবং হচ্ছে তার উচ্চতর কোনো ট্রেনিং আছে, এই ধরনের প্রফেসর বা আর্কিটেক্ট, এই ধরনের হচ্ছে প্রফেশনাল ক্যাটাগরি। তো বাংলাদেশ থেকে না, সারা পৃথিবী থেকে এগুলোতে কম অ্যাপ্লাই করে, কারণ কি আনস্কিলটা সহজ, কাজ অনেক। ঠিক আছে, সব জায়গাতেই কাজ, কিন্তু আনস্কিলটাই আমরা দেখেছি স্কিলড হয়েও, প্রফেশনাল হয়েও আনস্কিল ক্যাটাগরিতে আবেদন করে। আচ্ছা, তো
আনস্কিল ক্যাটাগরিতে আবেদন করার জন্য তেমন কোনো একাডেমিক যোগ্যতা কিংবা আইএলটিএস এর প্রয়োজন নেই। তো চলুন আমরা এখন দেখবো যে আনস্কিল ক্যাটাগরির কাজগুলো কেমন। আমরা একটা ভিডিও প্লে করতেছি। আহা, অ্যাড আসে কেন তো? Es war noch nie so wichtig, die Daten auf deiner Website zu schützen. Mit Firewalls zum... Hello everyone. Today we will continue to the farms in the United States to see how the process of harvesting thousands of tons of fruit and vegetables happens. The first place we will see in this video is a large vineyard in the San Joaquin County in California. Between August and October each year is the time when tens of thousands of workers flock to the vineyards in California to harvest. The average wage for each of these workers is about $17 an hour. According to statistics released in 2021, the total area of vineyards in the state of California is 895,000 acres, of which up to 73 wine. Here's what's going on in a chili farm in Florida. Around 230 workers are hired to this farm to harvest the chili. Thousands of watermelons here are harvested. Currently, Arizona and Georgia, as well as Florida, are the states with the largest watermelon production, accounting for about 27% of total watermelon production in the United States. আচ্ছা, আপনারা দেখতে পারলেন যে এখানে কিন্তু তারা কাজ করছে, মাঠে কাজ করছে, একটা এগ্রিকালচার ফার্মে কাজ করছে। তো এই ধরনের কাজের জন্য কিন্তু আপনার কি দরকার নাই, আপনার গ্র্যাজুয়েট হওয়ার দরকার নেই, আপনার পিএইচডি বা মাস্টার্স এর দরকার নেই। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আমি আপনাদের বোঝার জন্য এই ভিডিওটা দিলাম আর কি, আপনারা যাতে সহজে বুঝতে পারেন। আচ্ছা চলুন আরেকটা আমরা দেখি আর কি ধরনের কাজ আছে। এটা আমরা চলে যাই। তোমার জন্য সারপ্রাইজ আছে। এটা কোনো সারপ্রাইজ হলো? জান পোয়া রং করতে হবে। এত চাপ না নিয়ে Fresh produce is very late, fancy the finished product at the end, going on to the lovely fat. I take the box with onion and I put right here. We have a nice teamwork, and that makes me really happy. Being part of a team, we need to move quickly. These production lines don't stop, and you need to be fit, you need avoid any major defect. So this job looks quite easy. In fact, it's one of the most difficult in the factory. It takes real dexterity and precision labor. আচ্ছা বুঝতে পেরেছেন এই ধরনের কাজ আর কি। ঠিক আছে, আমি আরেকটা ভিডিও দেখাই। আসলে এত দেখানোর দরকার নেই, বুঝতে পেরেছেন? মানে এই ধরনের জবগুলো আনস্কিল ক্যাটাগরির জব। তো এগুলো করার জন্য কিন্তু আপনার ওইভাবে কি লাগে না, এডুকেশন বা আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই। হ্যাঁ, এগুলো সবাই অ্যাপ্লাই করতে পারে। চলেন আরেকটা দেখাই, আমরা আবার ক্লাসে চলে যাবো। Hello friends. The giant Brahmana cow farm is a symbol of modern agriculture, where millions of giant cows are raised and managed. এই যে দেখুন এখানে একটা ভদ্রলোক কিন্তু কি করতেছে, কাজ করতেছে। হ্যাঁ, এদের
in the 1900s. Do you know about this feeding method? This is a method that many farm owners have tried and is especially effective. Nutrients in grains help cows absorb them more easily in mixed forms, and the daily food volume of cows will be more guaranteed, making it easier to control the daily food and water intake of each cow. আচ্ছা, বুঝতে পেরেছেন? তার মানে আনস্কিল ক্যাটাগরিতে সবাই আবেদন করতে পারে। গায়ে যদি শক্তি থাকে, আপনাদের বয়স 50-এর মধ্যে যদি হয়ে থাকে, তাহলে আপনাদের তেমন কোনো এক্সপিরিয়েন্স লাগে না। তবে আমার এই ভিডিও যারা দেখছেন, আমি মনে করি কমপক্ষে সবারই কিন্তু একটা মানে হায়ার সেকেন্ডারি ডিগ্রি আছে, আমি এটা মনে করি। হ্যাঁ, আমাদের এই ডিগ্রি মানে যারা এই ভিডিওটা দেখছেন, তো আপনারা স্কিল কিংবা আনস্কিল ক্যাটাগরিতে। আচ্ছা, তো চলুন আমরা এখন দেখি প্রতি বছর কতজন মানুষকে গ্রিন কার্ড প্রদান করা হয়। কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ড পাওয়ার জন্য আমেরিকাতে 5টা ক্যাটাগরি রয়েছে। সেগুলো হচ্ছে EB1 কারা? যারা হচ্ছে সেলিব্রিটি, যেমন মনে করেন বাংলাদেশে সালাউদ্দিন সুমন আছে, রাফসান দা ছোট ভাই আছে, সাকিব খান আছে, অথবা সাকিবুল হাসান আছে, তামিম ইকবাল আছে, মানে যাদের, যেমন শাইখ সিরাজ আছে, হ্যাঁ, যারা একটু ফেমাস আর কি, বড় ইউটিউবার বা বড় অভিনেতা, তাদের জন্য EB1 কিছু লাগে না, একে একে আবেদন করা যায়, একবারে ডাইরেক্ট গ্রিন কার্ড পাওয়া যায় পরিবার সহ। এটা EB1, এটা নিয়ে আমাদের আলোচনার বিষয় না। আবার EB2 আছে, এটাও খুবই ভালো। এখানে হচ্ছে ওয়েব প্রোগ্রাম আছে, যেটাতে আপনি খুব সহজে কোনো চাকরি ছাড়াও যেতে পারবেন। আচ্ছা, আমাদের আলোচনার বিষয় হচ্ছে EB3। আচ্ছা, যাই হোক, এই 5টা ক্যাটাগরিতে আপনার সরাসরি আমেরিকার বাইরের নাগরিকদের গ্রিন কার্ড প্রদান করা হয়। EB1, EB2, EB3, EB4 এবং EB5। এই 5টা ক্যাটাগরি মিলিয়ে সারা পৃথিবী থেকে প্রতি বছর 1,40,000 মানুষকে সরাসরি আমেরিকার গ্রিন কার্ড প্রদান করা হয়। আবার এই 5টি ক্যাটাগরির মধ্যে শুধুমাত্র EB3 ক্যাটাগরিতেই প্রতি বছর 40,000 মানুষকে আমেরিকার গ্রিন কার্ড প্রদান করা হয়। এই মানে শুধু EB3 ক্যাটাগরিতে বছরে 40,000 মানুষকে গ্রিন কার্ড প্রদান করা হয়। এই 40,000 গ্রিন কার্ডের মধ্যে আবার 10,000 জন আনস্কিল ক্যাটাগরির মানুষ। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনাদের একটা প্রশ্ন, ভাই 1,40,000-এর মধ্যে EB3-তে 40,000, এখন পৃথিবীতে তো দেশ আছে অনেকগুলো, 196টা, তো আমাদের বাংলাদেশে এই 40,000-এর মধ্যে কয়জন? আমি আপনাদেরকে একটা তথ্য দেই। আমেরিকা চায় না যে কোনো একক দেশ তাদের দেশে গিয়ে আধিপত্য বিস্তার করুক, তারা চায় না। যেমন যদি ভারতীয়রাই তো 40,000 চলে যেতে পারে, তাই না? এই জন্য তারা কোঠা সিস্টেম করেছে, কোনো দেশেই একটা নির্দিষ্ট কোঠার বেশি যেতে পারবে না। যেমন আপনারা ডিবি লটারির নাম শুনেছেন, আমেরিকাতে যারা বর্তমানে সেটেল, তাদের হচ্ছে 90% মানুষই বহু আগে ডিবি ভিসার মাধ্যমে গিয়েছিল, হ্যাঁ, লটারির মাধ্যমে গিয়েছিল। তো যারা এখন আমেরিকাতে আর কি নাগরিক, তাদের কথা বলছি। তো দেখেন, বাংলাদেশে কিন্তু এই ডিবিটা বন্ধ হয়ে গেছে, কিন্তু পোল্যান্ডে কিন্তু ডিবি চালু আছে। কেন? ইন্ডিয়াতে বন্ধ হয়ে গেছে। কারণ হচ্ছে বাংলাদেশের কোঠা, ধরেন 50,000 মানুষকে ডিবিতে নিবে বাংলাদেশ থেকে, ওই প্রথম 6 মাসেই 50,000 বুক হয়ে গেছে। তার মানে কি বাংলাদেশের কোঠা শেষ, বাংলাদেশের আর আবেদন করতে পারবে না। কিন্তু পোল্যান্ডের মানুষের ডিবিতে আমেরিকাতে যাওয়ার দরকার নাই। এই জন্য ওদের এখনো কেউ যদি চায়, বা হচ্ছে আপনার আর্জেন্টিনা, আরো কয়েকটা দেশে আছে, আই এম নট শিওর, আপনারা সার্চ করতে পারেন, আরো কয়েকটা দেশ আছে যেখানে এখনো ডিবি চালু আছে। ওই সব দেশের মানুষ ডিবিতে যেতে পারে, কারণ কি তাদের কোঠা এখনো পূরণ হয়নি। এখন এক দেশ থেকে মানুষ কম আসবে জন্য আবার আরেক দেশ থেকে নিয়ে নিবে, তা করবে না, কারণ ওরা চায় না এক দেশের মানুষ আধিপত্য বিস্তার করুক। শুধু পাকিস্তানিরাই আমেরিকা ভরে যাক এটা চায় না, শুধু ইন্ডিয়ানরাই আমেরিকা ভরে যাক এই জন্য চায় না। এই জন্য আমাদের যে কোটা 7%, সেটা কিন্তু আমাদের কি থাকবে, আমাদের এটা কনফার্ম থাকবে, মানে এই কোটা কিন্তু ইন্ডিয়ানরা নিতে পারবে না। কেউ যদি অ্যাপ্লাই নাও করে তাও এটা ফাঁকা পড়ে থাকবে, ঠিক আছে? আর EB3 নিয়ে বাংলাদেশের মানুষ আমি একমাত্র সর্বপ্রথম বুস্ট করে 2022 সাল থেকে, হ্যাঁ, যে এইভাবে ব্যাপকভাবে কিন্তু ছড়িয়ে দিয়েছে EB3। এর আগে কেউ ওইভাবে, যদিও এখন ইউটিউবে বিভিন্ন জায়গায় এগুলো করতেছে এবং প্রতি মাসে মোটামুটি অ্যাপ্লাই করতেছে এবং ভিসা হচ্ছে, ঠিক আছে? তার মানে কি আমাদের চিন্তা নাই যে আমাদের এই 40,000 যে মানুষ, এর মধ্যে আমাদের যে কোঠা কেউ অ্যাপ্লাই না করলে এটা পড়ে থাকবে, হ্যাঁ, একবারে নতুন, এটা এখনো সুযোগ আছে। তার মানে 1,40,000-এর মধ্যে 40,000 মানুষ শুধুমাত্র গ্রিন কার্ড পাবে EB3 ক্যাটাগরিতে আছে। এখন প্রশ্ন, ট্রাম্পের সময় কি EB3 বন্ধ হয়ে যাবে? 1990 সালের ইমিগ্রেশন আইন অনুযায়ী EB3 চালু হয়েছে। এই দীর্ঘ 35 বছর যাবত অনেক সরকার এসেছে, চলে গিয়েছে, কিন্তু EB3 বন্ধ হয়নি। ভবিষ্যতে বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমেরিকার শ্রমবাজার ঠিক রাখার জন্য বাইরে থেকে মানুষ তাদের নিতেই হবে। বুঝতে পেরেছেন? আমেরিকা পৃথিবীর 1 নাম্বার ইকোনমি, ওয়ার্ল্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ। তো এই বিশাল ইকোনমি, মাত্র 35 কোটি লোক, অথচ আয়তন বাংলাদেশের চেয়ে প্রায় 110 গুণ বড়, ঠিক আছে?
বা তারও বেশি। আপনি যদি আলাস্কা প্রদেশকে অ্যাড করেন তাদের মানচিত্রে, তাহলে হয়তো বাংলাদেশের 120 গুণ বড় হবে। সো এত বড় দেশ, মাত্র 35 কোটি মানুষ এবং পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট ইকোনমি, তো তাদের অনেক শ্রমিক দরকার, অনেক লোক দরকার। এই জন্য 1990 সাল থেকে কিন্তু অনেক রিপাবলিকানরা এসেছে, ডেমোক্রেটরা এসেছে, কিন্তু ইবি3 বন্ধ হয়নি, ইবি3 সহ অন্যান্য ক্যাটাগরি বন্ধ হয়নি। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন ভাই বুঝলাম, এখন আমরা যাব কি করে এটা বলেন, তাই না? তো চলুন আমরা এখন হচ্ছে আপনারা কিভাবে যাবেন এটা নিয়ে কথা বলি। আপনারা যারা ক্লাস মিস করবেন, আবারও বলছি এই ক্লাস আবার নেওয়া হবে না, এটা লাইভ ক্লাস, এবং এই ক্লাস মিস করলে আফসোস করবেন, তাই যাবেন না। আচ্ছা, আমরা সাধারণ বাংলাদেশিরা কিভাবে বাংলাদেশে বসে আমেরিকায় চাকরি খুঁজে পাবো? হ্যাঁ, আমরা তো কিছু বুঝি না। আমেরিকাতে চাকরি, আপনারা ইবি3 জন্য প্রথমে একটা চাকরি লাগবে। হ্যাঁ, আমেরিকাতে চাকরি লাগবে, হতাশ হবেন না। কিভাবে চাকরি পাবেন আমি বলছি। আচ্ছা, প্রথমে আমি দেখাচ্ছি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে চাকরি খোঁজার ওয়েবসাইট হচ্ছে যে ziprecruiter.com, indeed.com, smart recruiter, এগুলো আছে। হ্যাঁ, এগুলো খোঁজার সময় অবশ্যই ফরেন ভিসা স্পন্সরশিপ এই জবগুলো সিলেক্ট করবেন, তাহলে বিদেশিদের জন্য সেটা আসবে। আচ্ছা, এখন আপনারা অনেকে বললেন ভাই ওয়েবসাইট এগুলো বুঝি না, আমরা কম বুঝি, এগুলো পারবো না। শুধু আপনি পারবেন না তা না, ম্যাক্সিমাম মানুষ এটা পারে না বা চেষ্টা করে না। তাহলে কিভাবে? আত্মীয় স্বজনদের মাধ্যমে। আমেরিকাতে আত্মীয় স্বজন থাকলে তারা জব পাওয়ার ব্যাপারে খুবই সাহায্য করবে, খুব সহায়তা করবে। ধরেন আপনার মামা আমেরিকাতে থাকে, পাশের একটা দোকান আছে, সেখানে একটা ওয়েটার নেবে। হ্যাঁ, তো আপনার জন্য সে ট্রাই করতে পারে। বা আপনার মামার একটা সফটওয়্যার কোম্পানি আছে, আপনার মামার বন্ধুর কোনো কোম্পানিতে নিতে পারেন। বা ফলের একটা বাগান আছে, সেই জায়গায় ফ্রুট পিকার বা যে ফল পারে না, তো এটা জব থাকলে নিতে পারে। হ্যাঁ, এখনো অনেকে বলবেন আমার মামাও নাই, আত্মীয় নাই, তাহলে আমরা কি করব? আচ্ছা, আমার তো আমেরিকাতে আত্মীয় স্বজন নেই এবং ওয়েবসাইটে জব খুঁজে পাওয়া কঠিন, তাহলে আমরা কি করব? এই সমস্যা শুধুমাত্র আপনার না, 90% মানুষ এই সমস্যায় ভুগে থাকেন। তাদের জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতি হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে জব খুঁজে পাওয়া। থার্ড পার্টি বা এজেন্সির মাধ্যমে জব খুঁজে পাওয়া। থার্ড পার্টি বা এজেন্সি কি, আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। ধরুন উত্তরাতে একটা গার্মেন্টস আছে। হ্যাঁ, তো ওই গার্মেন্টসে 100 লোক লাগবে। এখন আমার একটা কোম্পানি আছে, এই কোম্পানির কাজ হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ করা। হ্যাঁ, তো এই গার্মেন্টস এর মালিক আমার কাছে এসে বললো ভাই আপনি তো লোকজন নিয়োগ করেন, তো আমার কোম্পানিতে 100 লোক লাগবে, তো আমার 100 লোক দেন। তো আমার বাড়ি চট্টগ্রাম, আমি কি করলাম, চট্টগ্রাম থেকে 100 লোক এনে ওই গার্মেন্টসে ঢুকাই দিলাম যে চান, আপনি তো চাকরি করতে চান, এই গার্মেন্টসের চাকরি করেন, আর আপনি আমাকে 10,000 করে টাকা দিয়েন। ঠিক আছে, তো আমার লাভ কি? আমার লাভ হচ্ছে যে 10,000 টাকা পেলাম আর আপনাকে আমি একটা চাকরি দিলাম। তো এটাকে বলে থার্ড পার্টি। ঠিক আছে, থার্ড পার্টির কাজ হচ্ছে আপনি তাদেরকে আপনার ডকুমেন্ট দিলে তারাই আপনার জন্য সুইটেবল জব খুঁজে ফেলবে এবং এবং সময় লাগবে না। হ্যাঁ, খুব দ্রুত তারা আপনাকে সাহায্য করবে, 5 দিনের মধ্যে জব খুঁজে দিবে, মানে ভালো কোনো এজেন্সিতে গেলে। আচ্ছা, তার মানে থার্ড পার্টি এজেন্সি কি আপনি বুঝতে পেরেছেন? এই যে আমি এখানে এক্সপ্লেন দিয়েছি, ধরুন আমেরিকাতে ছোট্ট একটা শহরে একটা রেস্টুরেন্টে 5 জন বিদেশি কর্মী দরকার। এদিকে আপনিও বাংলাদেশ থেকে চেষ্টা করছেন আমেরিকাতে একটা রেস্টুরেন্টে চাকরি খোঁজার। আপনার এবং সেই রেস্টুরেন্ট মালিকের মধ্যে যোগাযোগ করিয়ে আপনার জব কনফার্ম করার কাজটি করবে সেই এজেন্সি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এগুলো নিয়ে না কথা বলি। ইবি3তে বেতন কেমন এবং কোন শহরে কাজ পাওয়া যাবে? বিদেশ থেকে কর্মী হায়ার করছে বলে কম বেতন দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যে শহরে চাকরি খুঁজে পাবেন সেই শহরে বেতনের যে স্ট্যান্ডার্ড স্কেল রয়েছে সেই স্কেল অনুযায়ী আপনাকে বেতন দেওয়া হবে। তবে জবগুলো খুব বড় শহরে না হয়ে ছোট শহরগুলোতে হয়, অর্থাৎ যেখানে কোনো আমেরিকান নর্মালি কাজ করে না। এখন কথা হচ্ছে, আপনারা বললেন ভাই সারা জীবন কি তাহলে ছোট শহরে থাকতে হবে? না, আপনি যে কন্ট্রাক্ট 1 বা 2 বছরের থাকবে, সেই কন্ট্রাক্ট শেষ হলে আপনার যেখানে মন চায় সেখানে যা ইচ্ছা তাই করবে, যেহেতু আপনি নাগরিক হচ্ছেন, গ্রিন কার্ড পাচ্ছেন। ঠিক আছে, তো এবার চলুন আমরা মূল পার্ট ইবি3 এর ফুল প্রসেসে চলে যাই। ইবি3 মূলত 4টা ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপ নাম হচ্ছে পাম লেবার সার্টিফিকেশন, যেটাকে এলসি বলে, লেবার সার্টিফিকেট বলে। 2 নাম্বার পিটিশন, I-140 পিটিশন, এটাই হলো গ্রিন কার্ডের জন্য পিটিশন। হ্যাঁ, আচ্ছা, থার্ড নাম্বার হচ্ছে আপনার প্রায়োরিটি ডেট, আর হচ্ছে লাস্ট হলে এম্বাসি ফেস করতে হয় অথবা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। যারা আমেরিকাতে টুরিস্ট ভিসা কিংবা স্টুডেন্ট ভিসাতে আছেন তারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করবেন, আর যারা হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন তারা এম্বাসিতে ইন্টারভিউ দিবেন। এই 4টা ধাপ আপনার হচ্ছে 3টা মন্ত্রণালয়ের সমন্বয়ে আপনার এই পুরো প্রসেস হবে। কি কি মন্ত্রণালয়? ডিপার্টমেন্ট অফ লেবার বা শ্রম মন্ত্রণালয়। এই শ্রম মন্ত্রণালয় থেকে আপনার কোনটা বের করতে হবে? এই যে লেবার সার্টিফিকেট, পাম লেবার সার্টিফিকেট, দেখেন সিরিয়াল অনুযায়ী দেখেন, পাম লেবার সার্টিফিকেট বা এলসিটা কোথা থেকে অনুমোদন নিতে হবে? ডিপার্টমেন্ট অফ লেবার বা শ্রম মন্ত্রণালয় থেকে। এটা হয়ে গেলে পিটিশন করতে হবে কোথায়? এই যে 2 নাম্বার I-140 ইমিগ্রেশন পিটিশন, যেটা এটা কোথা থেকে করতে হবে?
এই যে 2 নম্বরে দিয়েছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, যেটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারেন, আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটার আন্ডারে থাকে হচ্ছে ইউএসসিআইএস। হ্যাঁ, এটার বহু কাজ আছে। এটা এই ইউএসসিআইএস আপনাকে কাজ প্রদান করে, নাগরিকত্ব প্রদান করে, যারা অ্যাজাইলাম নেবেন অ্যাজাইলাম প্রদান করে, যারা ওই যে R1 ভিসাতে যাবেন তাদেরকে ভিসা প্রদান করে। এরপরে হচ্ছে আপনার ওই যে আপনার শিশু, ধরেন বাংলাদেশে আপনার শিশু না খেয়ে আছে, আপনি খাওয়া দিতে পারতেছেন না, প্রতি বছর 20,000 শিশুকে আমেরিকা অ্যাডপ্ট করে, দত্তক নেই। তো আমেরিকার কোনো পরিবারের কাছে আপনার যাদের ছেলে মেয়ে হয় না তাদের আপনার ছেলেকে দিয়ে দিতে পারেন, ও আমেরিকায় বড় হবে। হ্যাঁ, তো এই কাজগুলো কে করে? ইউএসএ। এগুলোতে গেলে এখানে আছে ডিটেলস অনেক বড় হয়ে যাবে, আমি এগুলোতে না যাই। তো মানে বুঝতে পেরেছেন? তো এই ইউএসসিআইএস এর মাধ্যমে আপনি হলো পিটিশন করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কি ডিপার্টমেন্ট অফ স্টেট বা পররাষ্ট্র মন্ত্রণালয়, এটা হলো কি করতে হবে? এই যে কনজুলার প্রসেসিং, ভিসা দিতে হবে। ডিএস, যেটাকে যে ডিএস ডিপার্টমেন্ট অফ স্টেট, এই যে ডিএস বলি না, ডিএস ফ্রম, এই ডিপার্টমেন্ট অফ স্টেটের যত কাগজপাতি তার নামের আগে ডিএস থাকে, ঠিক আছে? ডিপার্টমেন্ট অফ স্টেট, এই যে ডিআরএস, অর্থাৎ সংক্ষেপে হচ্ছে ডিএস, দেখেন না, ডিএস 160 ফর্ম, এগুলো আর কি ডিএস 260, এই যে ডিএস, ঠিক আছে? তো তার মানে আপনার এই 3টা মন্ত্রণালয়ের সমন্বয়ে 4টা ধাপে EB3 ফুল প্রসেস হবে। তো চলুন প্রথম ধাপটা একটু এক্সপ্লেন করি। পাম লেবার সার্টিফিকেট বা এলসিটা কিভাবে আপনারা বের করবেন। এটা আপনার কোনো কাজ নাই, আপনি শুধু ঘুম পাড়বেন, বসে থাকবেন, কাজ যা করার আপনার রিক্রুটার করবে। আচ্ছা, তো চলুন আমরা দেখি পাম লেবার সার্টিফিকেট বা প্রথম ধাপ যেটা এলসিটা আপনি কিভাবে পাবেন। আমি এই যে নিচে এলসিটা লিখে দিচ্ছি, এলসি। আচ্ছা, EB3 এর প্রথম ধাপ শুরু হবে ডিপার্টমেন্ট অফ লেবার বা শ্রম মন্ত্রণালয় থেকে। এই যে বললাম না, প্রথম ধাপটা পাম লেবার সার্টিফিকেট, এটা কোন মন্ত্রণালয় থেকে হবে? ডিপার্টমেন্ট অফ লেবার থেকে। তো আমি এটাই এখানে একটু ব্যাখ্যা করছি, ঠিক আছে? মানে আপনাদের আমি সব কিছু বলে দিচ্ছি যাতে আপনাদের মানে কোনো রকম ইনফরমেশন গ্যাপ না থাকে। আপনারা আমার ক্লাস করে যাতে এটা বলতে পারেন যে সাব্বির ভাইয়ের ক্লাস করছি, এভাবে কেউ বোঝায়নি। হ্যাঁ, তো এটা আমার উদ্দেশ্য, ঠিক আছে? তো তার মানে একটু কষ্ট করে, একটু কষ্ট, আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, তারপরেও আপনারা একটু কষ্ট করেন প্লিজ, ঠিক আছে? তার মানে হচ্ছে পাম লেবার সার্টিফিকেট, আর বেশি টাইম নেব না, আমি দ্রুত শেষ করব। পাম লেবার সার্টিফিকেট বা প্রথম ধাপটা কি চলুন দেখি। এই যে এটা, হ্যাঁ। আচ্ছা, আমি একটু আপনাদের জন্য আচ্ছা নোট বের করি, আরো সহজ করে দিই। নোট 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 এই 4টা ধাপ আমি একটু নোটে লিখে রাখি, তা না হলে ওইদিকে আপনারা মনে রাখেন। হ্যাঁ, এই 4টা ধাপের কথা আপনারা মনে রাখেন বা স্ক্রিনশট দিয়ে রাখেন। এই 4টা ধাপ আমি এখানে লিখে রাখতেছি, কারণ আমার নিচে চলে গেলে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে 4টা ধাপ। প্রথম ধাপ পাম লেবার সার্টিফিকেট, ঠিক আছে? তো এটা আমরা এখন ব্যাখ্যা করব। চলুন, এই যে পাম লেবার, এই যে প্রথম ধাপ, এটা পাম লেবার সার্টিফিকেশন, ঠিক আছে? এটা এখন ব্যাখ্যা করতেছি। আচ্ছা, EB3 এর প্রথম ধাপ শুরু হবে আমেরিকার ডিপার্টমেন্ট অফ লেবার বা শ্রম মন্ত্রণালয় থেকে। এই ধাপে আপনার এমপ্লয়ার বা চাকরিদাতা আপনার জন্য শ্রম মন্ত্রণালয় মানে আমেরিকার শ্রম মন্ত্রণালয়ে পাম লেবার সার্টিফিকেট বা এলসি এর জন্য আবেদন করবেন। মানে আপনার কিছু করতে হবে না, আপনাকে যে নিয়ে যাবে তারই বেশি দরকার, বুঝতে পারছেন? মানে আপনি ধরেন একটা ফলের বাগানে কাজ করতে যাবেন, ওই ফল বাগানের মালিক আপনার জন্য কি করবে? ডিপার্টমেন্ট অফ লেবার বা শ্রম মন্ত্রণালয়ে কি করবে? আপনার জন্য এই লেবার সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, যার ফুল মিনিং হচ্ছে প্রোগ্রাম ইলেকট্রনিক রিভিউ ম্যানেজমেন্ট লেবার সার্টিফিকেশন, ঠিক আছে? এই পাম লেবার সার্টিফিকেট অ্যাপ্রুভড হতে আপনার নিয়োগকর্তাকে বা চাকরিদাতাকে নিম্নোক্ত কয়েকটি শর্ত পূরণ করতে হবে। আপনার না, যে আপনাকে নিবে তার 4টা শর্ত পূরণ যদি সে করতে পারে তাহলে এই এলসিটা দিবে, শ্রম মন্ত্রণালয় লেবার সার্টিফিকেট দিবে, ঠিক আছে? এটা আপনার না, আপনাকে যে নিবে তার কাজ। চাইলেই যে আমি একজনকে বিদেশি কর্মী নিয়ে আসতে পারবো তা কিন্তু না। মানে আমেরিকার কোনো কোম্পানি যে চাইলেই আপনাকে নিতে পারবে তা না। তার এই লেবার সার্টিফিকেট বা এলসি হওয়ার জন্য 4টা ধাপ অতিক্রম করতে হবে। প্রথম ধাপ কি? ফর্মুলেট জব ডিউটিস অ্যান্ড রিকোয়ারমেন্ট। এটা কি চলুন আমরা দেখি 4টা ধাপের মধ্যে এটা আবার কি। আচ্ছা, এই পর্যায়ে আপনার চাকরিদাতাকে দলে নিশ্চিত করতে হবে। দল মানে কি? ডিপার্টমেন্ট অফ লেবারে নিশ্চিত করতে হবে কোন পদের জন্য আপনাকে নিয়োগ করবেন, আপনার দায়িত্বসমূহ কি, রিকোয়ারমেন্ট কি, পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন আছে কিনা নাই, এবং আপনাকে ফুল টাইম জবের জন্য নিয়োগ দিচ্ছেন কিনা। আমাদের দেশে হয় না যে ধরেন বললো যে আপনি রেস্টুরেন্ট ওয়েটার, কিন্তু দেখা গেল কি আপনাকে দিয়ে ডেলিভারির কাজ করাচ্ছে, মানে এক জবের কথা বলে আরেক জব করাচ্ছে। আমেরিকাতে এরকম সুযোগ নাই। মানে আপনাকে যে নিচ্ছে তাকে প্রমাণ করতে হবে যে আপনাকে যে জবের জন্য নিয়োগ করছে সেই জবই দিবে কিনা, আপনার ফুল টাইম কিনা, ঠিক আছে? আপনাকে কি কাজ করাবে, আপনার অভিজ্ঞতা লাগবে নাকি লাগবে না সেটা উল্লেখ করতে হবে যে আপনাকে নেবে তার। যেহেতু আপনি গ্রিন কার্ড নিয়ে যাচ্ছেন এই জন্য তাকে এগুলো নিশ্চিত করতে হবে। আপনার দায়িত্ব কর্তব্য সময় এখানে আপনার যে নিয়োগকর্তা তাকে এক্সপ্লেইন করতে হবে ডিপার্টমেন্ট অফ লেবার। এটা গেল প্রথম ধাপ। আচ্ছা, দ্বিতীয় ধাপ হচ্ছে
আপনার নিয়োগকর্তাকে কি প্রমাণ করতে হবে? পিডাব্লিউডি নিশ্চিত করতে হবে। পিডাব্লিউ কি? প্রিভেইলিং ওয়েজ ডিটারমিনেশন, মানে বিদেশ থেকে কম বেতনে কর্মী হায়ার করে কোনো লোকাল আমেরিকানকে বঞ্চিত করা যাবে না। এই জন্য আপনার নিয়োগকর্তাকে ন্যাশনাল প্রিভেইলিং ওয়েজ সেন্টার, যেটাকে এনপিডাব্লিউসি বলে, হ্যাঁ, সেখান থেকে পিডাব্লিউডি নিশ্চিত করতে হবে। মনে করেন যে আপনি বাংলাদেশি, আমাদের তো ফ্রি দিলেও আমরা আমেরিকা চলে যাব, তাই না? যে আপনাকে ফ্রি আমেরিকায় নিব 5,000 বেতন, তাও আমরা অনেকেই চলে যাব। কিন্তু এরকম সুযোগ নাই। একজন লোকাল আমেরিকানকে যে বেতন, আপনাকেও ওই পদের জন্য সেম বেতন দিতে পারবে কিনা সেটা আপনার নিয়োগকর্তাকে এই 2 নাম্বার, যেটা প্রিভেইলিং ওয়েজ ডিটারমিনেশন, পিডাব্লিউডি তে নিশ্চিত করতে হবে। পিডাব্লিউডি নিশ্চিত করতে হবে। তার মানে আপনার এই পাম লেবার সার্টিফিকেট হওয়ার জন্য 4টা শর্তের মধ্যে প্রথমটা হচ্ছে আপনার জব ডিউটিস, আপনার রিকোয়ারমেন্ট কি, কত ঘন্টা জব, এগুলো। আর দ্বিতীয় হচ্ছে আপনাকে কত টাকা দিবে না দিবে, এগুলো নিশ্চিত করতে হবে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ইউএস লেবার মার্কেট টেস্ট। এইটা করতে হবে। সেটা কি, চলেন আমরা দেখি। বিদেশ থেকে কোনো কর্মী হায়ার করার আগে সেই প্রতিষ্ঠানকে আগে খুঁজে দেখতে হবে কোনো লোকাল আমেরিকান সেই চাকরি করতে আগ্রহী কিনা। মানে আপনাকে ডাইরেক্ট নিয়োগ দিতে পারবে না, আগে কোনো লোকাল আমেরিকান চাকরি করে কিনা এটা তাকে নিশ্চিত করতে হবে। সেটা কিভাবে? এই জন্য তাকে টানা 30 দিন একটি অনলাইন পত্রিকায় নিয়োগ দিতে হবে। তারপরেও যদি কোনো আমেরিকানকে খুঁজে না পায়, তাহলে পরপর 2 রবিবার প্রিন্ট মিডিয়াতে নিয়োগ দিতে হবে এবং সেই প্রতিষ্ঠানের দরজায় উই আর হায়ারিং লিখে রাখতে হবে। এরপরেও যদি কোনো আমেরিকানকে খুঁজে পাওয়া না যায়, তাহলে বিদেশি কর্মী নিয়োগ করতে পারবেন। এত কিছু করেও আসলে আমেরিকানদের খুঁজে পাওয়া যায় না, কারণ তাদের প্রচুর লোক দরকার। হ্যাঁ, আচ্ছা, এই 3টা ধাপ যখন আপনার নিয়োগকর্তা সম্পন্ন করবেন, তখনই এই এলসির জন্য অ্যাপ্রুভ হবে, মানে আপনি লেবার সার্টিফিকেট পাবেন। মনে আছে আপনার 4টা ধাপ না? এই যে প্রথম ধাপটা, এই কখন পূর্ণ হবে? এই পাম লেবার সার্টিফিকেট যখন আপনার নিয়োগকর্তা এই 4টা শর্ত পূরণ করবে। আচ্ছা, তো উপরোক্ত এই 3টা শর্ত পূরণ করার পরে আপনার কি হবে? চলেন 4 নাম্বার ধাপ কি? এই কয়েকটি ধাপ, মানে উপরোক্ত কয়েকটি ধাপ সম্পন্ন হওয়ার পরে 1 জুন 2023 নিয়ম অনুযায়ী আপনার নিয়োগদাতা বা চাকরিদাতা, অর্থাৎ আপনাকে যে নিয়ে যাবে, আপনার জন্য ফরেন লেবার অ্যাপ্লিকেশন গেটওয়ে ফ্ল্যাগ এর মাধ্যমে 7 পাতার ইটিএ 9089 ফর্ম সাবমিট করবেন, যা পূর্বে ইটিএ ফর্ম 750, মানে 23 এর আগে এটার নাম ছিল হলো ফর্ম 750 ফর্ম, ঠিক আছে? এই ফর্মে এমপ্লয়ার এমপ্লয়ি, মানে আপনার এবং আপনার নিয়োগকর্তার বিস্তারিত কাজের ধরন, এই যেটা বললাম এতক্ষণ, কাজের ধরন, বেতন কত ইত্যাদি উল্লেখ থাকবে। এই প্রসেস কমপ্লিট হলে EB3 এর প্রথম ধাপ, অর্থাৎ মনে আছে কয়টা ধাপ? EB3 এর 4টা ধাপ। এই প্রথম ধাপ কমপ্লিট হবে, অর্থাৎ পাম লেবার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়। এই পুরো প্রক্রিয়া আপনার নিয়োগদাতা প্রতিষ্ঠান সম্পন্ন করবেন। এই পার্টে আপনার তেমন কোনো কাজ নেই। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে 6 মাস থেকে 14 মাস সময় লাগে। এই এলসি যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে আপনি মোটামুটি জমি জাতি ব্যবসা শুরু করতে পারেন, কারণ আপনার গ্রিন কার্ড প্রক্রিয়ার মোটামুটি 50% কাজ শেষ। অর্থাৎ আপনি আবেদন করার মোটামুটি 6 মাসের বেশি লাগে, এখন মোটামুটি 1 বছরের মধ্যে নিশ্চিত হতে পারছেন যে আপনার গ্রিন কার্ডের যেটা প্রথম গেটওয়ে সেটা সম্পন্ন হলো। আচ্ছা, এরপরে এবার গ্রিন কার্ডের আবেদন। তার মানে আপনার লেবার সার্টিফিকেট, মানে আমেরিকার সরকার আপনাকে অনুমতি দিয়ে দিল যে কাম, আসো, তুমি চলে আসো, কোনো আর বাধা তেমন একটা নেই, ঠিক আছে? এরপরে এখন আপনার কি করতে হবে? আইনি প্রক্রিয়া আছে। আচ্ছা, তো আমরা দ্বিতীয় ধাপটা আমি একটু ফান করে পড়াচ্ছি, আপনারা কিছু মনে করবেন না, মানে যাতে বিরক্ত না লাগে আর কি। হ্যাঁ, তো তার মানে আমরা হচ্ছে পাম লেবার সার্টিফিকেট বা এলসিটা আমরা বুঝলাম। এরপরের ধাপ হচ্ছে ফর্ম I-140 পিটিশন, মানে গ্রিন কার্ডের যেটা আবেদন আমরা বলে থাকি, সেটা হচ্ছে পিটিশনে করতে পারেন। আচ্ছা, এই ধাপে আপনার কোনো কাজ নেই। শ্রম মন্ত্রণালয়ের দল থেকে পাম লেবার সার্টিফিকেট অ্যাপ্রুভ হওয়ার পরে, মানে যখন আপনি এলসি পেয়ে গেলেন, আপনার নিয়োগদাতা আপনার জন্য USCIS ফর্ম I-140 পিটিশন করবেন। এই প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত 6 মাস লাগে, তবে প্রিমিয়াম যদি $805 অতিরিক্ত ফি দিলে 15 থেকে 2 মাসের মধ্যে হয়ে যাবে। মানে টাকা যত বেশি দিবেন, সরকারি ফি এটা, হ্যাঁ, এটা কিন্তু আর কাউকে দেওয়া লাগবে না, সরকারি ফি, এটা দিলে আপনি 15 দিনেও পেতে পারেন। আচ্ছা, থার্ড স্টেপ কোনটা? ওয়েট ফর দ্য প্রায়োরিটি ডেট টু বিকাম কারেন্ট। আচ্ছা, পিটিশন সাবমিট করার পরে একটা প্রায়োরিটি ডেট দেওয়া হবে। এই প্রায়োরিটি ডেট বলে দিবে আপনি কখন এম্বাসিতে ইন্টারভিউ দিতে পারবেন বাংলাদেশ থেকে আবেদনকারীর ক্ষেত্রে, কিংবা কখন আপনার
স্ট্যাটাস অ্যাডজাস্ট করতে হবে যারা অলরেডি আমেরিকাতে আছেন। অর্থাৎ আমি বলেছিলাম না যে আপনারা আমেরিকাতে গিয়েও EB3 করতে পারবেন, যারা হচ্ছে স্টুডেন্ট ভিসা বা ট্যুরিস্ট ভিসাতে আমেরিকাতে আছেন তারা হচ্ছে স্ট্যাটাস অ্যাডজাস্ট করবেন, আর যারা বাংলাদেশে তারা হচ্ছে অ্যাম্বাসি। তার মানে এই প্রায়োরিটি ডেটটা কি, আপনার সিরিয়াল কখন আসবে এক কথায়। এই ধাপে নিয়মিত ইউএস অ্যাম্বাসি আর ভিসা বুলেটিন চেক করতে হবে, জানতে হবে তারা কোন সালের ফাইলগুলো নিয়ে কাজ করছে এবং আপনার প্রায়োরিটি ডেট কবে কারেন্ট হবে, অর্থাৎ আপনার সিরিয়াল কবে আসবে। প্রায়োরিটি ডেট কারেন্ট হতে 1 থেকে 5 বছর লাগতে পারে। আচ্ছা, এই যে লিঙ্কে গেলে এখানে দেখা যায় ফাইনাল স্টেজ কি, কনজুলার প্রসেসিং। আপনার প্রায়োরিটি ডেট কারেন্ট হয় আপনি বাংলাদেশে অবস্থান করেন, তাহলে আপনার কেসটা এনভিসিতে যাবে, হ্যাঁ, এবং DS-260 পূরণ করার পরে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইন্টারভিউ দিতে হবে। উল্লেখ্য, আপনি যদি আমেরিকাতে কোনো বৈধ নন ইমিগ্রেন্ট ভিসা যেমন B1 B2 ট্যুরিস্ট ভিসা কিংবা স্টুডেন্ট ভিসা নিয়ে অবস্থান করেন, তাহলে USCIS আপনার পিটিশন করতে হবে হলো I-485 পিটিশন সাবমিট করতে হবে। এরপরে আপনার স্ট্যাটাস চেঞ্জ করতে হবে। আচ্ছা, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাদের যেভাবে আবেদন করতে হবে তাদের E35 E34, ঠিক আছে, আর হচ্ছে বাচ্চাদের জন্য যথাক্রমে EW4 এবং EW4 আবেদন। এগুলো আপনাদের কাজ না, এগুলো যা এজেন্সির সাথে কথা বলবেন তারা করবে। আচ্ছা, তার মানে এখন আপনাদের কাছে মনে হতে পারে এইগুলো তো তাহলে আমার কিছুই করা লাগবে না, তারা আমার জন্য এত কিছু কেন করবে? জি, তারা আপনার জন্য এত কিছুই করবে। তাহলে এই কাজগুলোর জন্য আপনার কি লাগবে? শুধু একটা জব খুঁজে পেতে হবে, আপনার একটা নিয়োগদাতা খুঁজে পেতে হবে, হ্যাঁ। আর এই নিয়োগদাতা কে খুঁজে দিবে? আপনার যে থার্ড পার্টি এজেন্সি তারাই খুঁজে দিবে। শুধু এজেন্সি আপনার নিয়োগদাতাই খুঁজে দেবে না, আপনার জন্য এই যে বললাম না যে এই 4টা ধাপ, এই আপনার লেবার সার্টিফিকেট ওই এজেন্সি ওই আপনার ওই যে মালিক অর্থাৎ যে এমপ্লয়ার তার সাথে একসাথে যৌথভাবে তারা আপনার এই লেবার সার্টিফিকেট তারা ইস্যু করবে, আপনার জন্য পিটিশন করবে। আপনার কাজ হচ্ছে শুধু বসে বসে তারা কি করে খোঁজখবর রাখা, এবং আপনি যদি বাংলাদেশে থাকেন অ্যাম্বাসি ইন্টারভিউ দেওয়া, আর হচ্ছে যদি আমেরিকাতে থাকেন আপনার হচ্ছে তো আপনার শুধুমাত্র চেঞ্জ করা, আপনার স্ট্যাটাস চেঞ্জ করা। আচ্ছা, এখন একটা বলি, সেটা হচ্ছে ইন্টারভিউ আবার কি, এত বছর পরে আবার কেন ইন্টারভিউ? আচ্ছা, ইন্টারভিউটা কিন্তু আমাদের এই ট্যুরিস্ট বা স্টুডেন্ট ভিসার মতো ইন্টারভিউ না, হ্যাঁ। আপনার কিন্তু গ্রিন কার্ড হয়ে যাচ্ছে যে এই ধাপে। এই যে দেখেন, যখন আপনি পিটিশন করতেছেন তখনই আপনার গ্রিন কার্ড কনফার্ম। এই ইন্টারভিউটা আপনার কি, আপনি সঠিক ব্যক্তি কিনা আপনার কাগজপত্রগুলো চেক করবে, এটাই। মানে এখান থেকে মানে কোনো ইতিহাসে দেখা যায় না যে কেউ ইন্টারভিউ থেকে EB3-তে বাদ গেছে বাংলাদেশ থেকে, হ্যাঁ। মানে বাংলাদেশ থেকে ইন্টারভিউতে কেউ বাদ যায় না, মানে কখনোই যায় না। কারণ কি, এটা ওই ইন্টারভিউ না, টুরিস্ট ভিসার ইন্টারভিউ বা আমাদের যে স্টুডেন্ট ভিসার ইন্টারভিউ ওইরকম না, ঠিক আছে। এটা জাস্ট আপনাকে পাসপোর্টটা তো নিতে হবে, তাই না, আপনার ইয়ে করার জন্য। এটা একটা সাক্ষাৎকার, এরকম রেকর্ড নাই যে ইন্টারভিউ থেকে বাদ হয়ে গেছে। কারণ কি, আপনার তো আমেরিকা থেকে গ্রিন কার্ড, এই যে দেখেন পিটিশন যখন I-140 ইমিগ্রেশন পিটিশন হয়ে যাচ্ছে তখনই কিন্তু আপনার গ্রিন কার্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তো এই তো গেল। এরপরে হচ্ছে আপনারা এখন বলবেন ভাই এজেন্সির লিঙ্ক টিঙ্ক কোথায় পাবো? শোনে না, এজেন্সির লিঙ্কগুলো আমি দিতে চাই না। কারণ কি, এই ধরনের এই সকল এজেন্সির সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। এই যে এখানে কিছু এজেন্সি লিঙ্ক দেওয়া আছে, এগুলো হচ্ছে ওয়ার্ল্ডের টপ EB3 করে আর কি, সবগুলো আমেরিকাতে অবস্থিত, ঠিক আছে। তো আপনারা এদের সাথে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তবে যোগাযোগের ক্ষেত্রে, টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার আপনাদের। আচ্ছা, EB3 করতে কত টাকা লাগে? আচ্ছা, EB3 করার জন্য আপনার এলসির জন্য আপনার হচ্ছে যে I-140 পিটিশনের জন্য লাগে হলো $715। আর যদি আপনি মনে করেন যে আমার 15 দিনে দরকার, 15 দিনের মধ্যে করতে হলে অতিরিক্ত $2805, আমি রাউন্ড ফিগার 3000 ধরেছি, হ্যাঁ। এম্বাসি ফি $345, ইমিগ্রেশন ফি আছে $235, মেডিকেল $210, টোটাল $1500। আর যদি মনে করেন যে না আমি হচ্ছে পিটিশন যেটা সেটা হচ্ছে 15 থেকে 2 মাসের মধ্যে করতে চাই, তাহলে অতিরিক্ত আপনার হচ্ছে এই যে $3000 দিতে হবে। টোটাল আপনি $1500 দিয়ে করতে পারেন, মানে প্রায় 2 লাখ টাকা। আর হচ্ছে প্রিমিয়াম নিলে আপনার $3790, যেটা আপনার হচ্ছে $4000 মানে ধরেন অ্যারাউন্ড, ঠিক আছে। এগুলো হচ্ছে মূল খরচ, সরকারি খরচ। এই খরচগুলোর সাথে এজেন্সির খরচ, অ্যাটর্নির খরচ যোগ হবে। এজেন্সির খরচ কি, ওই যে আপনার জন্য এত কিছু করলে এটা তো সরকারি ফি আপনি দিলেন এগুলো, তাই না, এম্বাসি ফি, মেডিকেল ফি, প্রসেসিং ফি, I-1 পিটিশন ফি। এই যে পিটিশন ফি মানে কি, I-140 পিটিশন মানে কি, পিটিশন মানে তো বোঝেন, পিটিশন মানে হচ্ছে আপনি কেস আর কি, এক কথায় মানে অ্যাটর্নি করবে আপনার জন্য, হ্যাঁ। তো ওই কোম্পানির যে লোক লাগবে এবং সে আপনাকে নিবে, এটা হচ্ছে একটা অনুমোদন লাগবে আর কি, আমি যেভাবে আর কি সহজভাবে বোঝানোর জন্য বললাম। তো এগুলোর জন্য আপনি ধরেন একটা কেস আপনি বাংলাদেশে কোর্টে মামলা করছেন, তাই না, তো আপনার কি লয়ারের ফি দিবেন না, নাকি লয়ার এমনি কাজ করে দিবে বলেন? তো এইগুলোর সাথে আপনার কি হবে, এজেন্সির খরচ, অ্যাটর্নির খরচ যোগ হবে। তার মানে EB3 কমপ্লিটলি একা করা যায় না, এখানে অনেক হেল্প লাগে, ঠিক আছে। আচ্ছা, এজেন্সির খরচ কত হবে এটা আসলে নির্ভর করে আপনি কোন এজেন্সির মাধ্যমে ফাইল প্রসেস করবেন
তাদের অ্যাটর্নি কতটা দক্ষ, আপনাকে কি ধরনের জব ম্যানেজ করে দিবে। ধরেন কেউ আপনাকে 5 লাখ টাকা জব ম্যানেজ করে দিল, কেউ 4 লাখ টাকা মাসিক করে দিল, হ্যাঁ, তো ডিপেন্ড কোন ধরনের জব, কত টাকা স্যালারি ইত্যাদি। সাধারণত $10,000 থেকে শুরু করে $20,000 পর্যন্ত চার্জ নিতে পারে। এই টাকা আপনাকে ভেঙে ভেঙে দিতে হবে কিংবা কয়েকটা কিস্তিতে দিতে হবে। আচ্ছা দেখেন এখানে আপনি টাকাটা কিভাবে, আপনি কখন টাকা দিবেন, দেখেন ম্যাক্সিমাম এজেন্সি আপনার যখন এই লেবার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয় তখন নেয়, তার মানে কি আপনি নিশ্চিত যে আপনি আমেরিকার গ্রিন কার্ড পাচ্ছেন, তখনই টাকাটা দিবেন। হ্যাঁ, কিছু হয়তো বা কিছু এজেন্সি অ্যাডভান্স নিতে পারে, অথবা কিছু এজেন্সি আপনার থেকে অ্যাডভান্স নিবে, যদি কোনো কারণে লেবার সার্টিফিকেট না আসে তাহলে আপনার টাকা রিটার্ন করে দিবে, অথবা আবার আরেকটা কোম্পানিতে অ্যাপ্লাই করবে। বুঝতে পারছেন? তার মানে এলসি আসার আগে নরমালি আপনারা টাকা দিবেন না, কোথাও দিবেন না। যে এজেন্সি আপনাকে এলসি দেওয়ার পরে টাকা চাইবে তাদের সাথে কথা বলেন, বহু শত শত এজেন্সি আছে, ঠিক আছে। এই পাম লেবার যখন হবে, মানে লেবার সার্টিফিকেট হওয়া মানে আপনি আমেরিকাতে গ্রিন কার্ড পাচ্ছেন, তো এটার পরে আপনারা টাকা পয়সা দিবেন। আচ্ছা, তার মানে $10,000 থেকে 20,000, 10,000 আর এদিকে ধরেন 5,000, 15-16 লাখ টাকা লাগবে। এখন কথা হচ্ছে 20 লাখ, 25 লাখও লাগে, 30 লাখও লাগে, ডিপেন্ড। এই যে বললাম আমাদের প্রেক্ষাপটে 20 লাখ টাকা অনেক টাকা, আমাদের প্রেক্ষাপটে, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে, বাংলাদেশের ইকোনমি অনুযায়ী আমাদের জন্য 20 লক্ষ টাকা হিউজ টাকা। কিন্তু বিশ্বাস করেন আমেরিকাতে একজন যে কোনো যদি ফুল টাইম চাকরি করে তার 4 মাসের বেতন, যে কোনো চাকরি। আমি বললাম তো উবার চালাইলেও আপনি মাসে $5,000, আপনারা খোঁজ নিয়ে আমার কথা বিশ্বাস না হলে $4-5,000 ইনকাম করা যায়। হ্যাঁ, তার মানে হচ্ছে $5,000, মানে 20 লাখ টাকা আমাদের জন্য অনেক টাকা, কিন্তু আমেরিকার কিন্তু 4 মাসের বেতন, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমার তো ভাই 20 লাখ টাকা নাই, 25 লাখ টাকা নাই, আর কত কমে করা যাবে? জি, করা যাবে। সেটা হচ্ছে কিভাবে আপনারা আরো কমে EB3 করবেন, আমি সেই পথ দেখা দিচ্ছি। আমাদের তো এত টাকা নেই, তাহলে আমরা কি করব? বাংলাদেশ থেকে EB3 ফুল প্রসেস করতে কমপক্ষে 17 থেকে 20 লাখ টাকা থাকা উচিত। 3-4 জনের পুরো পরিবার সহ প্রসেস করতে গেলে আনুমানিক আরো কয়েক লক্ষ টাকা অতিরিক্ত লাগবে। এই জন্য যারা অভিজ্ঞ তারা পরামর্শ দেন আপনি যে কোনো একটা নন ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আগে USA তে চলে যান, যেমন F1, F2 অর্থাৎ স্টুডেন্ট ভিসা, অথবা B1, B2 ভিসা, ঠিক আছে। আপনি যদি কোনো একটি নন ইমিগ্রেন্ট ভিসা অর্থাৎ B1, B2 ট্যুরিস্ট ভিসা অথবা স্টুডেন্ট ভিসা নিয়ে আগে USA তে চলে যান, তাহলে আপনার খরচ প্রায়